আওয়ামী লীগের কি কি ঘোষণাপত্র ছিল, ইশতেহারে ছিল, নিয়ে আসেন, কোনো ভুল নাই, কাগজে খুব ভালো জিনিস লিখছে তারা, সেটাই বলছি। পূরণ করছে কয়টা? এবং এই যে পূরণ করে নাই, এই জন্য তার বিরুদ্ধে আপনি কি করছেন? তারা আপনি কি করতে পারছেন ভাই? কিছুই করতে পারেন নাই। এগুলো তো লিখতেছে, লিখতে অসুবিধাটা কি? 10 টাকা কেজি চাল দিব লিখছিল না, দিছে না, দেওয়াতে মানুষ কি আপনার চাউলের ব্যাগ নিয়ে রাস্তায় নামছে? যে বলছিলেন 10 টাকা কেজি চাল দিবেন, দিলেন না তো। কেউ বলছে কিছু? কেউ কিছু বলে নাই ভাই। এইটা হলো আমাদের বলেন, এই যে তারা বলছে আর বোকা বানানো যাবে, নাম বলে মানুষ তো বোকা বানানো, মানুষ তো জানি এগুলো ফালতু কথা। ওকে, মানুষের বোকা বানানো, মানুষ এগুলো বিশ্বাস করে নাকি? বোকা হয় কখন? আমি বিশ্বাস করলাম কিন্তু পর পাইলাম না, আমি বোকা হইলাম। আমি তো বিশ্বাসই করি না এগুলো। কে বিশ্বাস করে? আপনি এইগুলি নিয়ে যে কোনো একজন পাবলিকে দেখান, ভাই এটা বিশ্বাস করেন, একটু দূর বিয়া রাখেন। কেউ বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? সেটাই বল। বিশ্বাসটা উঠে গেছে, এত বছরের অভিজ্ঞতায় বিশ্বাসটা উঠে গেছে। এই বিশ্বাস থাকার তো কোনো কারণ নাই। কিছু বলতে চান হেলাল ভাই? একটা প্রশ্ন করতে যে করেন। মাসুদ কামাল ভাই যথার্থ বলেছেন, তার কথাকে সমর্থন করে শুধু আমি এইটুক বলতে চাই যে দেখেন, অতীতে যে সমস্ত এই সমস্ত ডোনেশন প্রোগ্রাম বা আপনার ওয়েলফেয়ার প্রোগ্রাম, যেমন বিধবা ভাতা কার্ড আমরা করেছিলাম, আমরা কিন্তু এটা চালু করেছি। আমরা বয়স্ক ভাতা কমিটমেন্ট করেছিলাম নির্বাচনের আগে, আমরা চালু করেছি, এখনো বহাল আছে। বিএনপি যেটা কমিট করে উনি বলতে চাচ্ছেন, আপনারা সেটা আমি কয়েকটা কথা বলছি। তারপরে দেখেন, আপনার যে মেয়েদের যে অবৈতনিক শিক্ষা ক্লাস 10 পর্যন্ত আমরা চালু করেছিলাম, এটা এখন 12 ক্লাস পর্যন্ত। আমরা আপনার এই যে আপনার স্কুলে বাচ্চারা গেলে যে আপনার একদিনের খাদ্য বা 1 মাসের খাদ্য পায়, ওই যে টাকা এবং আগে আমি বলি, আমি বলি তো ভাই, বুঝছেন হেলাল ভাই যেটা বলতেছেন, যে এটা কিন্তু যেগুলো ঘটনা ঘটছে কিন্তু একদম ঘটনা ধরে ধরে বলতেছেন। আমার তো কোনো আপত্তি নাই, আমার তো এগুলো কোনো আপত্তি নেই। কিন্তু বিষয়টা হলো কি, এগুলো গভর্নমেন্ট অনেক সময় করে। হাসিনা গভর্নমেন্ট অনেক কাজ করছে, কোনো আপনি আপত্তি করতে পারবেন না ভাই। মেট্রো তো হাসিনা গভর্নমেন্ট করছে নাকি? করে নাই? করছে তো। এখন ঘটনা হলো জানেন, মানে অনেকেই অনেক কিছু করে, অনেক সময় ইশতেহারে থাকে, না থাকার পরেও করে। মূল যে যেমন বলবেন সংক্ষেপে, একদম সংক্ষেপে যদি আপনি প্রশ্ন। আমি একটু বলতে চাই, আলোচকও আপনাকে প্রশ্ন করে। জি বলেন। না বলতে চাই, এই জন্য আসলে এই সমালোচনা করা কিন্তু খুবই সহজ এবং করাটা খুবই সহজ। বাংলাদেশে আপনি রাজনৈতিক দলগুলোকে সবাইকে সমালোচনা করবেন, কিন্তু ডেভেলপমেন্ট যতটুকু হয়েছে কোনো না কোনো রাজনৈতিক বা কোনো না কোনো সরকারের মাধ্যমে যারা সমালোচনা করে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তখন আরো লাজে করে অবস্থা। সমালোচনা করা যখন এই যে বিশ্বকাপ ফুটবল খেলা দেখি না, যখন মেসি যে খেলে সে যদি মিস করে, আমি যদি বলি এই মিস করলো কেন, আমার তো আপনি বলেন আপনি নামেন না, আমি নামলে পারবো না, আমি নামলে পারবো না, আমি মেসির 100 ভাগের 1 ভাগও করতে পারবো না। কিন্তু তার মানে কি এই যে মেসির যে গোলটা মিস করে এটা আমি বলতে পারবো না? বলতে পারবো। কাজে তো কোনো সমস্যা নেই। কাজে আমি সমালোচনা, আমার কাম হলো ভাই সমালোচনা করা, আপনার কাম হলো গিয়া রাষ্ট্র গঠন করা। আপনি কাজগুলি করেন না রে ভাই, কইরা দেখেন না, আমার তো কোনো আপত্তি নাই। আমাকে বলতেন ভাই আপনি আজকে একটু মনটা খারাপ, আবার বলেন না না ওনাকে একটু আস্তে কথা বলুন। ওনাকে যে মাউস ভাই, আমরা আপনার ব্যাপারে সন্দেহ, ওনা আজকে বেচারা না না, আমার কোনো ব্যাপার না এটা। আমার কথা হলো ভাই, আমার কাজই তো বলা। আর আপনারা যারা দেশ গঠন করবেন, জাতি গঠন করবেন, জাতিকে সিঙ্গাপুর বানাই দিবেন, দেন না বানাইয়া দিলে তো আমি সিঙ্গাপুরের নাগরিক হয়ে যাবো, আমার তো কোনো আপত্তি নেই, আমি হ্যাপি, মোর দেন হ্যাপি, আমার তো কোনো প্রবলেম নেই ভাই। কিন্তু কোশ্চেন হলো, শোন আমি একটা কথা বলি। এই তারিক রহমান দেখেন আজকে একটা কথা বলছে, একটা সমাবেশে গেছিল, সে বলছে যে ওই বস্তির এখানে ওনার একটা প্ল্যান আছে, উনি প্ল্যানটা প্রকাশ করছে, যে কাউকে বলে না সবাই খুশি হবে, আমিও খুশি। প্রবলেম হলো কি, ওই বিল্ডিংগুলি যে বানাবে, এটা কি তারেক রহমান নিজে মাথায় ইট বহন করে নিয়ে বানাবে? বানাবে না। উনি এই কাজটা, ওনার প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার জন্য কিছু লোককে দায়িত্ব দিবে। এই লোকগুলি কারা? এই লোকগুলি কারা? উনি বলবে এখানে যারা বাস করে তারা যেন সবাই এখানে একটা করে ফ্ল্যাট পায়। এই লোকগুলির তালিকা কে করবে? কেউ না কত করবে।
এই লোকগুলি কারা? যারা এই দেখবেন তালিকাগুলো করবে। ওই তালিকা যারা তালিকা করতেছে তার বাড়ির ড্রাইভারের নাম ওখানে ঢুকে গেছে, তার বাড়িতে যে মহিলাটা কাজ করেন তার ফ্যামিলি 14 গোষ্ঠী ঢুকে গেছে। আর যদি বানাতে দিছে ওটা দেখবেন 10 তলা ওঠার পর হেলে পড়ছে, কারণ এত Governance এর নিম্নমানের হিসেবে জিনিস আপনি বানাইছে, হেলে পড়বে। ও পারেক রহমান কিন্তু একটা প্ল্যান নিয়ে আসছে, সেই প্ল্যান হেলাই দিব কারা? ওনারা। তো ওনাদেরকে ঠিক করবে কে? ওনাদেরকে ধরবে। যখন ধরতে যাবে, ধরতে গেলে দেখবে এ তো আমার খালাতো ভাই, এ তো আমার খালাতো ভাই সুমন্দি, বিরাট ঝামেলা হয়ে যাবে ফ্যামিলিতে। ভাই বাংলাদেশটা এইভাবে চলছে। বিএনপির 31 দফা ইতিমধ্যে ঘোষণা করেছে, জামায়াতের পক্ষ থেকে পলিসি সামিট 2026 হয়েছে, নিশ্চয়ই এগুলো আপনি দেখেছেন। মানে কতখানি রিয়ালিস্টিক আসলে তারা যে কথাগুলো বলছে? শুনেন, এর মধ্যে অনেকগুলি রিয়েলিস্টিক, অনেকগুলি বাস্তবায়নযোগ্য, কিন্তু আমাদের এতদিনের অভিজ্ঞতা বলে যে এগুলো অনেকগুলি বাস্তবায়িত হবে না। আমরা আগেও বহুবার দেখেছি রাজনৈতিক দলগুলো নানা ধরনের প্রতিশ্রুতি জনগণের কাছে দেয় এবং দেওয়ার পর মানে কি বলবো, প্রতিযোগিতামূলক দ্রুতবেগে ভুলে যায় এবং ভুলায় তাদের আনন্দ, ভুলায় তাদের সাফল্য। কাজে কি প্রতিশ্রুতি দিচ্ছে আর কি দিচ্ছে না, এগুলো আসলে ইমেটেরিয়াল আমাদের কাছে। আমরা খালি একটা জিনিসই চাই যে ভাই দেখেন, আমি একটা কথা বলি, এখন আপনার আজকে অনুষ্ঠানের এটি বোধহয় মূল যে আমরা কি চাচ্ছি এই নির্বাচনের পরে। আমি নিজে যেটা বুঝি, আমি চাই না যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের পর আমার বাসার বাজারটা করে দিয়ে আসবে, এটা আমি চাই না। আমার বাজার আমিই করব। আমি এটাও চাই না মাস শেষে আমার মানে পকেটের মধ্যে টাকা দিয়ে আসবে, এই টাকাতে তুমি চলো। আমি জানি আমার টাকা আমাকে উপার্জন করতে হবে। সরকারের কাছে আমাদের মূল প্রার্থনা, একটাই মাত্র প্রার্থনা, যে প্লিজ ভাই আমাদেরকে ডিস্টার্ব করেন না, আমার কাছে আমার করতে দেন। আপনার কাছে আমরা চাই না কিচ্ছু চাই না। বিশ্বাস করেন, কোনো সরকারের কাছে আমাদের কোনো প্রার্থনা নাই, কিন্তু একটাই প্রার্থনা যে আমাদেরকে ডিস্টার্ব করেন না। যদি ডিস্টার্ব না করা হয় এদেশের মানুষ অনেক দূর পর্যন্ত যেতে পারবে। আমাদেরকে ডিস্টার্ব করেন না, আপনারা আপনাদের মতো চলেন। আর আমাদের মধ্যে ভাঙন তৈরি করার চেষ্টা করেন না। আমার সঙ্গে আমার ফুফাতো ভাই, আমার খালাতো ভাই, এই দুইজনের মধ্যে মাঝখানে দেয়াল তুলে দিয়েন না প্লিজ। আমরা আমাদের মতো থাকি, কিন্তু আপনারা এই কাজটা খুব সুকৌশলে নির্লজ্জভাবে করেন। আমাদের মধ্যে দেয়াল তুলে দেন, তুলে দিয়ে জাতিটাকে 2 ভাগ 3 ভাগ করে ফেলান। শেখ হাসিনা এই কাজটা করছিল, জাতিটাকে কয়েক ভাগে ভাগ করছিল। এই 14 বছর ধরে চলছে। আমরা ভেবেছিলাম যে বোধহয় এখন এরা আসছে, এরা বোধহয় জাতিটাকে ঐক্যবদ্ধ করবে। এই নোবেল বিজয়ী আসা নিয়ে 14 বছরের কাজ 14 মাসে করে ফেলেছে, তার চেয়ে বেশি করছে। এই জাতি আর ঐক্যবদ্ধ কোনো জাতি, একটা জাতিই নেই, এটা এই জাতি কয়েকটা জাতি হয়ে গেছে। কাজে এই জায়গা থেকে ভাই আমরা একটা মুক্তি চাই। মানে মুক্তি চাই আপনার কাছে। এখন যারা ক্ষমতায় আসবে, আপনি আগের সরকার যা করেছে তার থেকে মুক্তি চান, এই সরকারের কাছে আপনার প্রত্যাশা তেমনই? কোন সরকার? আগের সরকার মানে কোনটা? মানে যারা মানে আগে মানে কি অন্তর্বর্তী সরকার নাকি এর আগেও যদি ধরে? এই যে জিজ্ঞেস করে যাচ্ছে। আগামী সরকারের কাছে বক্তব্য হলো যে ওই যে একটা প্রবাদ আছে বুঝছেন, এক গ্রামে এক লোক ছিল, মানে তার আদব কায়দা অসাধারণ। সবাই তাকে বলে তুমি এই আদব কায়দা কার কাছ থেকে শিখলা? তো সে বলছে যে ভাই এটা আমি শিখছি, এমন একজন লোকের নাম বলছে যে ওই লোকটা হলো ওই এলাকার সবচেয়ে বড় বেয়াদব, ওই বেয়াদবের কাছ থেকে শিখছি। ওই কিভাবে শিখলা? আমি দেখছি ও কি কি করে, ও যা যা করে আমি তা তা করি না। তো আগামী সরকার যদি ওই হাসিনা সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকার এরা যা যা করছে যদি এগুলি না করে তাহলে ভালো করবে। শাহেদ আলম, যেটা বললেন যে তারেক রহমান অনেক প্ল্যানের কথা বলছেন, ওনার একটা প্ল্যান আছে, কিন্তু ওনার যেই প্লেয়াররা এই প্ল্যানগুলো এক্সিকিউট মানে আমি বুঝতে পেরেছি। আমি মাসুদ ভাইয়ের তো ব্যাপারে খুব শ্রদ্ধা রেখেই কথা বলি, উনি আমাদের মুরব্বী বড় ভাই, আর কি সমালোচনা করবেন। কিন্তু এই যে অনিয়ম হবে এবং নিজেদের লোক ঢুকবে বলে প্রকল্প থেমে থাকে না। আমরা যখন ছোট ছিলাম আমি নিজে টেলিভিশন রিপোর্ট করছি যে এই কারণ বাজারের পাশ দিয়ে আসা যায় না, হাতির ঝিলটাকে যদি একটু ঠিকঠাক করা যাইতো, তো পরে কেউ না কেউ তো সরকার এসে করছে, এটা আগে প্ল্যান হয়েছে। আমার মনে আছে আমি যখন সাংবাদিক ছিলাম আমি রিপোর্ট করেছি মাছরাঙা টেলিভিশনে ঢাকার জনপরিবহন ব্যবস্থা নিয়ে, এমআরটি নিয়ে, মাস রাপিড ট্রানজিট নিয়ে, সেখানে মেট্রো রেল পরবর্তী সরকার তো করেছে। 2013-14 সালে আমরা ওই সবুজ পাতার অধীনে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে গাছে
চিকা মারা যাবে না, পেরেক মারা যাবে না, গাছের ব্যথা লাগে। রিজওয়ানা হাসানকে নিয়ে আমরা চিফ অ্যাডভাইজার প্রধান অতিথি করেছিলাম। আজকে উনি যখন দায়িত্বে, উনি কিন্তু আইন পাশ করেছেন যে গাছে মারা যাবে না। তার মানে আপনাকে কোথাও না কোথাও এটা এক্সিকিউট করতে হবে, স্বপ্নটা দেখতে হবে। তারেক রহমান যেটা বলছেন ওই স্বপ্নটা দেখাচ্ছেন। আজকে আমরা খুবই লাকি যে আমরা রেটরিক বাদ দিয়ে আমরা পলিসি নিয়ে ডিসকাশন করছি, কার পলিসি কতটা ভালো, এবং সবাই এটা নিয়েই আলোচনা করছে, যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে চেয়েছি। আজকে আমি দেখতে যেয়ে যেটা বলছি, যেমন আমার হাতে যে জামাত ইসলামের যে পলিসি এসছে, এটাও 31 দফা, 31 নম্বর পলিসি, রেমিটেন্স, আইসিটি, তরুণদের পরিচালনা করে তারাও 31টা বানিয়েছে। যেহেতু বিএনপির পলিসি আছে 31টা, জামাতকে 31টা বানাতে হবে আর কি, না হলে আমরা পিছিয়ে থাকলে তো কেমন না একটা বিষয়টা। তো এইটা করতে যে আমি দেখলাম যে একেবারেই আমাদের ফয়জুল ভাই উনি বলছিলেন যে ওনার ভাব চেহারার মধ্যে, মাহফুজ ভাইয়ের মধ্যে একটা নুরানি ভাব চলে আসছে, কারণ উনি হাফ ছেড়ে বাসছেন যে বিএনপি তো মাঠে সব পলিসি নিয়ে কথাবার্তা বলছে, হ্যাঁ আমাদের কি তাহলে কোনো পলিসি নাই? তো আজকে যেহেতু পলিসিটা আসলো, উনি খুব হাফ ছেড়ে বাসলেন যে আমাদের এখন একটু কথা বলতে পারবে আমাদের পলিসি নিয়ে। কিন্তু সেটা করতে যেয়ে যে ব্লান্ডার গুলো এখানে আমি দেখছি, এইটা মানে হাস্যকর। এইটা যদি আপনি চ্যাট জিপিটি কে বলেন যে বিএনপির 31 দফাকে আপনি কপি পেস্ট করে পিডিএফ এ যে জিপিটি আমার একটা বেটার পলিসি দাও, ওদের চেয়ে ভালো, ওরা আপনার চেয়ে এর চেয়েও ভালো পলিসি দিবে। যেভাবে যেমন ঢাকা কলেজ তিনটা, ভাই আপনার চেয়ে বড় বড় স্কলাররা এখানে বসে পলিসি করছে, আপনি এইভাবে আপনি তাদের উপর ভরসা রাখছেন মাহফুজ ভাই? আমি ভরসা রাখছি না, তো এই জন্য বললাম যে আপনি ভরসা রাখছেন, আমি ভরসা রাখছি না। করেছে যারা প্যানেলিস্ট ছিল, আপনার নাম গুলো আমি বলবো, আমাদের যে হাসান ভাই বলছে তো আমি বলবো, তো আপনি এমন ভাবে কথা বলেন না যে আপনি সবচেয়ে বেশি জানেন এবং সবকিছু আপনি জানেন। শেষ কর। অসুবিধা নাই, আমি যেটা বলতে চাচ্ছি, যেমন উনি বলছেন যে ওনারা বলছে, ঠিক আছে আমি যদি ধরে ধরে বলি তাহলে আমি আপনারা এটা জবাব দেন আমাকে। যেমন ওনারা বলছেন যে বিএনপি বলছে যে 5 বছরে 1 কোটি, তারা হচ্ছে 10 লক্ষ আইটি প্রফেশনালস তৈরি করবে, তারা একটা রিয়েলিস্টিক প্ল্যান বলছে। আপনি বলছেন 5 বছরে 1 কোটি তরুণকে বাজার ভিত্তিক স্কিল প্রশিক্ষণ দেয়া হবে। এটা কোন পলিসিতে দিবেন, কোন প্রক্রিয়ায় দিবেন? আপনার এক্সিস্টিং আইটি পার্ক আছে কিনা? যদি আইটি পার্ক তৈরি করতে হয় তাহলে আপনি এটা 5 বছরের মধ্যে ওই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে পারবেন কিনা আমরা জানি না, হয়তো বা আছে, আমরা জানি না। উনি বলছেন যে সেটার জন্য একটা অপেক্ষা করেন। এই তো আমরা তো এতদিন ধরে, আমি সেজন্যই বলেছি আপনি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে এতদিন ধরে আমরা বাজারে রেটরিক পলিটিক্স শুনছি, কিন্তু জামায়াত ইসলামী জান্নাতের টিকিট ছাড়া আর কি দিতে পারে সেটা আমরা এতদিন বুঝি নাই। আজকে বুঝলাম যে না, তারা ভাবছে যে না তাদের একটা কিছু দেওয়া দরকার, এজন্য তারা এই যে শুরু করেছে। দেখেন মাহফুজ ভাই আমাদেরকে একটু অপেক্ষা করতে বলছেন। শাহেদ ভাই আপনার কি এই পয়েন্টে বলার আছে? আমি একটু জিয়া হাসান আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি শুনছিলেন আসলে পলিসির আলোচনা অনেক দীর্ঘ আলোচনা, এটা একদিনে বা এক বসায় আলোচনার জায়গা না। তারপরও সাধারণ মানুষ আসলে কিন্তু মুখিয়ে আছে যে আসলে কে ক্ষমতায় গেলে আমাকে কি দিবে, আমার ভাগ্যের কি পরিবর্তনটা ঘটবে। সেখানে মোটা দাগে একদম সহজ ভাষায় যদি বলেন যে পলিসিগুলো আপাতত আপনি দেখলেন, তাতে করে আসলেই কি গুণগত পরিবর্তন মানুষের ভাগ্যের ঘটবে? না, আমি কোন রাজনৈতিক দলের উপরে আস্থাটা আমার নাই, বিকজ আমার কাছে এখন পর্যন্ত যে পলিসি ম্যানিফেস্টো এবং ইত্যাদি যে ডকুমেন্টস আমি দেখতে পাচ্ছি, তাতে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের মানুষের কোর সমস্যাগুলো একটা সমাধান করে। আমি কোর সমস্যাগুলো বলি। 1 নম্বর হচ্ছে যে আমাদের হেলথ কেয়ারের সমস্যাটা কিন্তু না যে আমাদের 3% বা 4%, এটা হেলথ কেয়ারের মূল একটা সমস্যা হচ্ছে যে প্রত্যেক বছর পরিবারের একজন সদস্যের চিকিৎসার জন্য 6 লক্ষ পরিবার দারিদ্র্য সীমার নিচে চলে যায়। হেলথ কেয়ারের মূল সমস্যা হচ্ছে যে আমরা আগে এই যে মহামারী জনিত যে রোগগুলো ছিল সেটার বদলে আজকে কিন্তু বিভিন্ন অর্গান রিলেটেড রোগ আমাদের বেড়ে গেছে। সো এই যে এক্স্যাক্টলি এই জিনিসগুলো, এগুলোর সমাধান কি, এগুলো কোনো ডিটেলস নাই। তারপরে আপনি যদি আমাদের ইকোনমিক পলিসিতে দেখেন, এখানে ওনারা বলছেন দেয়ার ইজ অলওয়েজ দিস কন্ট্রাডিকশন যে আমি খরচ বাড়াবো, আবার বলতেছেন যে আমি ট্যাক্স কমাবো। জামাত ইসলামীর মাহফুজুল হক ভাই যেভাবে বলেছেন যে করাপশন কমিয়ে এটা কমাবেন, এটা একটা হোপফুল উইশফুল থিঙ্কিং, কিন্তু আমি খুব স্পেসিফিকলি বলতেছি শিল্প মন্ত্রণালয় এবং আরেকটা যে মন্ত্রণালয় 2002 এবং 2006 ছিল, মন্ত্রী সাহেব ক্লেম করেন উনারা দুর্নীতি করেন নাই, কিন্তু ওই মন্ত্রণালয়ে কোনো করাপশন কমে নাই, কোনো এভিডেন্স নাই, আমাদের লেখাপড়া আছে। সো এই কারণে
যে ব্যক্তি করাপ্ট না হইলেই বা ব্যক্তি করাপশনের প্রতিশ্রুতি না দিলেই রেন্ট সিকিং মেকানিজম অটোমেটিক ভেঙে যাবে, এটার উপরে আস্থা আমরা আসলে রাখতে পারছি না। সো এটা আসলে অর্থনীতির ভাষায় এগুলো হচ্ছে যে পলিটিক্স, যে আমি করাপশন কমায় আমি এই ফিসকাল ম্যাথ এটাকে ইয়ে করবো। হ্যাঁ, এগুলো মেবি এটা বাজারে অনেক ভালো শোনাবে, কিন্তু আমি এগুলো সিরিয়াসলি নিতে পারবো না। সো তারপর হচ্ছে যে আজকে যে আইন শৃঙ্খলার সমস্যা, আজকে আমি একটা ইন্টারেস্টিং সমস্যার কথা বলি। যে কোনো কাজ আপনি করতে যাবেন একটা রিটের মাধ্যমে আদালতটা বন্ধ করে দিবে, এনি গুড থিং। যে কোনো ঋণ খেলাপি ব্যাংক যদি তার কাছ থেকে ঋণ আদায় করতে চায়, সে রিটের মাধ্যমে একটা স্টে অর্ডার নিয়ে আসবে। হাউ ডু ইউ সলভ দিস প্রবলেমস? সো লটস অফ কমপ্লেক্স প্রবলেমস ভিতর দিয়ে সোসাইটি আছে। আমি অ্যাজ এন ইকোনমিক্সট, আমি হাসিনার অর্থনীতিকে ডিবাঙ্ক করেছি। হাসিনা ইকোনমিক্স এর 7টা পলিসি আমি দেখিয়েছি। এই 7টা পলিসি কিভাবে বাংলাদেশকে একটা তার অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে গেছে, এটা থেকে বের করার কোনো মেকানিজম নাই। ওনারা বেশ কিছু উইশফুল থিঙ্কিং বলে দিচ্ছেন, অনেক সুন্দর সুন্দর লোক নিয়ে আসছেন, সেই লোকগুলোকে দেখে আমার বিশ্বাস করতে হবে। দ্যাট ইজ মোর ডেঞ্জারাস। মাহফুজ ভাই যেটা বলছেন, দ্যাট ইজ মোর ডেঞ্জারাস, যে উনি বেশ কিছু সুন্দর মানুষ নিয়ে আসছেন, তার মানে উনার নিজের কিছু নাই, উনার নিজের কোনো থিম নাই যে উনি কি স্মল গভর্নমেন্ট করবেন, উনি কি ফিসকালি কনজারভেটিভ থাকবেন, নাকি উনি এক্সপানশনের পলিসি করবেন, তার মানে উনার কিছু নাই। তাহলে উনাকে যারা কনভিন্স করতে পারবে, ওসব সুটেড বুটেড ব্রাউন সাহেবরা, তাদের কথাই চলে যাবে, এরপর এরা তো বিদেশে চলে যাবে। সো হি হ্যাজ টু হ্যাভ এ পলিসি। এবং আমি আনফরচুনেটলি আমার কাছে জামাত ইসলামের পলিসিতে আমি যতটা হতাশ হয়েছি, আমি মাহফুজ ভাই যে কাউন্টার আর্গুমেন্ট গুলো দিচ্ছেন তাতে আরো হতাশ হয়েছি। এগুলো বাজারি কথাবার্তা, এগুলোকে সিরিয়াসলি না, আমি জিয়া ভাইকে কাউন্টার দিচ্ছি না, বাট জিয়া ভাই যেটা বললেন একটু ধরিয়ে দেই, যে আপনি বললেন যে জিয়া ভাই কিন্তু কোন দুই পার্টির মধ্যে ওনারা হতাশা বলছে, কিন্তু আমি একটু স্পেসিফিক করি, উনি যখন হেলথের কথা বললেন যে কিভাবে এ করবে, আমার মনে হয় ওইটা আমরা একটু, আপনি নজরে এসছে কিনা যে তারা বিএনপির যে পলিসি, আমি তো যেহেতু লং 30 পর্বের ডকুমেন্টারি করছি, আমাকে পড়তে হচ্ছে, সেখানে যে আমি দেখলাম তারা বলছে যে তারা প্রিভেনশনে নজর দেবে এবং 100,000 হেলথ কেয়ার প্রফেশনাল নিয়োগ করবে, যারা মূলত 5 বছরে তাদের প্রথম দিন থেকেই কাজ হবে, মানে যখন নিয়োগের পরে তারা ওই হেলথ কেয়ার, এগুলো ডক্টর না, যে গ্রাম্য ডাক্তার বলে, যাদেরকে বেসিক ট্রেনিংটা দিয়ে কিভাবে প্রিভেন্ট করা যায়, আপনি এটা খাবেন না, ওটা করবেন না, এখানে এই সতর্কতা অবলম্বন করুন, এগুলো তো মানুষকে ট্রেন করবে, যেন ওই যে চাপটা কমে হাসপাতালের এবং টোটাল হেলথ সিস্টেমের যে মানে প্রতিনিয়ত বাড়তে থাকা রোগীর পরিমাণ, সেটা যেন কমতে থাকে। আমি কাউন্টার দিচ্ছি না, বাট আমি একটু ধরিয়ে দিলাম যে না, তাদের স্পেসিফিক ডিটেইল আছে, যেটা আমরা জামাতেরটাতে দেখছি না। ওকে, মাহফুজ ভাই, প্রশ্নটা হচ্ছে এরকম যে পলিসির নামে সব রাজনৈতিক দলই যা দিচ্ছে আসলে অনেকটাই পলিটিক্স বলে আমাদের এখানে অর্থনীতিবিদ, যিনি আসলে এই বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন, তিনি মনে করছেন। এবং জামাতের ব্যাপারেও আপনার যে পলিসির জায়গায় উনি কিন্তু কিছু জায়গা ধরেছেন, সেই জায়গাগুলোতে আপনার স্পেসিফিক কোন উত্তর আছে কিনা? না, আমি প্রথমে ভাইকে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী তো আপনারা ক্ষমতা কখনো দেখেন না, দেখছেন? সুযোগ দেন দেখেন কি করে 2001 পরিচালনা করে। 2001 ছিলেন তো আমাদের না, আপনাদের সাথে ছিলাম, আপনারা 58 জনের মধ্যে আমরা 2 জন ছিলাম। ওটা তো আর সরকার মানে ইয়ে না, এটা আপনি সুযোগ দিয়ে দেখেন কি করে। আপনি তো দেখছেন না যে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছে, কিছু একটা তো করতেছে, জনগণ তো আস্থা অর্জন করতেছে। তো এই আস্থা রাখেন। এবং আমি বলবো যে আসলে মানে সমালোচনা করলে তো সবই সমালোচনার মধ্যে পড়ে যাবে, ইয়া নাই। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আপনার এই যে আপনারা তো আমরা আগে নির্বাচন করছি, আমাদের এই যে আজল ভাই হেলাল ভাইদের সাথে হয়তো 22টা আসনে অথবা 30টা আসনে ওনারা যা দিয়েছেন আমরা ওগুলো করেছি। এইভাবে তো জামাত ইসলামী 300 আসনে নির্বাচন করে বা এই পর্যায়ে জোটের প্রধান হয়ে এইভাবে তো মানে এখনকার অবস্থা তো আর আগের অবস্থা তো এক না। এবং আপনি আজকে জামাত ইসলামী পেয়েছিলেন, আর আপনাদের কিন্তু মানুষ দেখেছে, আপনাদেরকেও দেখেনি। 1971 সালে কিন্তু আমরা দেখেছি আপনাদেরকে 2001 থেকে 2006 দেখেছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন সেটাও দেখেছে। বললে তো আপনি শুধু আমাদেরকে দেখতে, আপনাদেরকে দেখে না মানুষ,
সেটাও তো জান সবাইকে এখন দেখছে মানুষ টেলিভিশনে, আপনারা যদি একটু বলেন। সবাইকে দেখছে, জি, তা আমি সবাইকে আমরা বলি, দেখছি। এই যে আমাদের জি হাসান স্যার বলেছেন যে আমাদের আসলে ওরকম লোক আছে কিনা, ওই যে বললাম আমি এখন বাংলাদেশ জামাত ইসলামী, এটা ভালো দিক যে এক্সপেকটেশন আসছে যে জামাত ইসলাম ক্ষমতা আসলে কে চালাবে, অর্থমন্ত্রী কি হবে, এই আলোচনা তো আমরা স্বাগত জানাই। যে এখন দেখেন আজকে যারা এই ইয়ে নিয়ে অর্থ পলিসি নিয়ে কাজ করেছেন, আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন তাদের হয়তো আপনি দেখেছেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন আমাদের, আপনি হয়তো জানেন যে আমাদের এই সাবেক আমিরে জামাত মওলানা মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে, তিনি নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির তিনি হচ্ছেন যে ফাইন্যান্সের না না মাহফুজ ভাই, এটা কিন্তু ডেঞ্জারাস। মানে আপনি যে ভারী আমি শেষ করি, আপনি যে ভারী বিজ্ঞাপন দিচ্ছেন সেটা তারা এটা প্রসব করেছে, সেটা জিয়া হাসান প্রশ্ন তুলছেন। যে লোকগুলোর নাম বলছেন তারা অনেক, আমি বলছি ভাই, আমাকে তো বলতে, সরি বলেন, সরি দুঃখিত, বলেন। ডেঞ্জারাস যদি আপনি কোনো কিছু দেখার আগে ডেঞ্জারাস বলে দেন তাহলে না, জিয়া হাসান ওটাই বলেছে যে আপনি যে লোকগুলোর কথা বলছেন তারা তো অনেক মানে অনেক ইনডেপ জিনিস প্রডিউস করার কথা, তাদের এটা প্রডিউস করার কথা না। আমি যদি ভুল না বুঝে থাকি, জিয়া হাসান অনেকটা তাই বলে চেষ্টা করেছেন যে না, উনি আগে প্রথমে জানতে চেয়েছেন যে এটা কে করবেন বা এরকম লোক দেখতেছেন না, সেটা বলছি। এবং বাংলাদেশের মানে আপনি ওই অর্থমন্ত্রী বা হলো যে কে আমাদের কে হবেন, সেটা যখন হবে তখন দেখেন, তখন সমালোচনা করেন যে এটা হয় নাই, ঠিক হয় নাই। তো সবকিছু তো আর আপনি এখনই দেখতে পাবেন না, এখন তো সবই মানে জামাত ইসলামী সরকার নাই। কারেকশনটা হচ্ছে যে আমি কিন্তু উনাদের কাউকে দেখে ইমপ্রেস না। আমি এনি টাইম একটা কনফারেন্স করে পৃথিবীর বেস্ট 30 ইকোনমিস্টকে নিয়ে আসতে পারবো, কিন্তু যে কোনো পলিটিক্যাল পার্টির ইকোনমিক ভিশন ড্রাইভ করে ওই পার্টির মূল নেতারা, বিকজ এন্ড অফ দ্য ডে এই লোকগুলো হচ্ছে সোর্স সোসাইটিকে দেখানোর জন্য। আমি সবসময় বলি মির্জা গালিব ভাই এবং শিশির মনির ভাই হচ্ছে জামাত ইসলামী সোর্স সোসাইটিকে দেখানোর জন্য, উনারা হচ্ছে যে সুটেড বুটেড একটা নারী ক্যান্ডিডেটকে উনারা সামনে রাখে টু শো দ্যাট আমরা ওমেন্স ইনক্লুসিভ। কিন্তু ইফ ইউ লুক এট দি এন্টায়ার তাদের দলে যারা কাজ করে তাদেরকে যদি দেখি উই সি সামথিং ডিফারেন্ট। সো ওই প্রশ্নটা বাদ, আমি সোশ্যাল কনজারভেটিভ ইস্যু থেকে যাচ্ছি না। ইকোনমিক ভাই একটু পয়েন্ট শেষ করি, ইকোনমিক পলিসির দিকে আপনার লিডারশিপের যদি নিজস্ব কোনো গাইডিং ভিশন না থাকে, তাহলে এই 30 জন লোক দেশকে চুষে খেয়ে চলে যাবে, যাদেরকে আপনি সামনে নিয়ে আসছেন। এরা সব ব্রাউন চাইল্ড, আমরা এদেরকে দেখছি। আপনাদের নেতাদের ইকোনমিক পলিসি এবং ভিশন কি? হু ইজ গোয়িং উইথ দ্য পারসন যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার হবে, তার আইডিয়াটা কোথায়? জামাতের নিজস্ব আইডিয়াটা কোথায়? আমি ডোন্ট ওয়ান্ট টু গেট ইমপ্রেসড বাই আপনি 20 ইকোনমিক প্রফেসরকে নিয়ে আসছেন। আই এম সরি। জি আমি বলছি যে এখানে তো আর বাইরে কাউকে হায়ার করে নিয়ে আসা হয়নি, আসছেন প্রিয় ভট্টাচার্য যারা ওনারা আসছেন, ওনারা তো গেস্ট হিসেবে আসছেন। কিন্তু যারা পলিসি এখানে থ্রো করেছেন, যারা এখানে প্যানেলিস্ট হিসেবে আলোচনা করেছেন, তারা তো আপনি মনে করেন তাদেরকে তো আর ভাড়া করে নিয়ে আসা হয়নি, তারা তো এই ওয়ার্কের সাথে এই ভিশনের সাথে কাজ করছেন। এই জায়গাটা তো আপনাকে অ্যাকনলেজ করতে হবে। এরপর হচ্ছে যে আপনি এখানে জামাতের পলিসিতে যারা কাজ করছেন, সাবেক ফাইন্যান্স মিনিস্ট্রির ছিলেন, সচিব ছিলেন, বিভিন্ন দায়িত্বে ছিলেন, ওরকম লোক তো আছে। সেটা আমি যদি আপনাকে এখনই বলে দিই তাহলে তো এটা আর হবে না। বলতে হবে আর কি 3 সপ্তাহ পর ইলেকশন, আপনি এখন না বললে কখন বলবেন? আপনি তখন দেখবেন চমক তো দেখবেন। এখন আমি আপনাকে সবই বলে দিলে কোনো চমকের ইস্যু নাই, আপনাকে এখনই কোহেরেন্ট একটা আইডিয়া নিয়ে এসে সোসাইটির সামনে উপস্থাপন করতে হবে। আমি কোনো চমক চাই না, আমি কোনো চমকটাকে ভয় পাই। ম্যান টু ম্যান বেরি করে এক একজনের, মানে তাহলে আমরা কি চমকের জন্য অপেক্ষা করবো মাহফুজ ভাই? চমকের জন্য অপেক্ষা করব? চমকের জন্য অপেক্ষা করবেন যে পলিসি আজকে আপনাদেরকে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, আমরা অ্যানালাইসিস করব কিভাবে ইমপ্লিমেন্ট হবে, কিভাবে কে করবে, কোথা থেকে আসবে, সেগুলো নিয়ে ধাপে ধাপে অগ্রসর হবে। একই দিনের একটা সেমিনারে তো আপনি সবকিছু পাবেন না, আপনাকে তো একটু সেগুলো নিয়ে আপনারাও স্টাডি করবেন, আমরা স্টাডি করবো, আমরা ধাপে ধাপে সেগুলোকে প্রেজেন্ট করব, আমরা সেগুলোকে জাতির সামনে তুলে ধরবো এবং আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করবো, এক্সিকিউট করব। আপনি শুনেন, যদি এখানে মূল বিষয় হচ্ছে যে আপনার যদি সততা থাকে, আপনার যদি কমিটমেন্ট থাকে, আপনার যদি দেশপ্রেম থাকে,
তাহলে আপনার কত বড় ডিগ্রি আছে, কে আগে মন্ত্রী ছিল, কে এমপি ছিল, সেটা মেজর ইস্যু হয়ে দাঁড়ায় না। আপনার স্পিরিটটা নিষ্ঠা থাকে, আপনার যদি সে নিষ্ঠা থাকে, কমিটমেন্ট থাকে, আপনি দেখবেন যে অনেকে অর্থ বিভাগের না হয়ে, মানে সংশ্লিষ্ট বিভাগের এক্সপার্ট না হয়েও তারা যেভাবে পরিচালনা করছেন, আর যারা এক্সপার্ট ছিলেন তারা তার থেকে খারাপ পরিচালনা। ধন্যবাদ, আপনার স্পিরিটটা আমি বুঝতে পেরেছি। আমি একটু হেলাল ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। হেলাল ভাই, আপনি শুনেছেন, মানে আপনারও বিএনপিও কি এরকম কোনো চমক নিয়ে আসবে, নাকি আমাদেরকে অপেক্ষা করতে হবে চমকের জন্য, নাকি আপনারা খুব দ্রুতই আপনাদের খুব ইন ডিটেল পলিসিগুলো আরো সামনে আনবেন? পরিষ্কার আমাদের 8 দফা এবং 31 দফা, আমাদের 19 দফা, আমাদের অর্থনৈতিক কর্মসূচি, আমাদের জাতি গঠনের কর্মসূচি, আমাদের রাষ্ট্র গঠনের কর্মসূচি, অর্থনৈতিক কর্মসূচি, আমরা 50 বছর যাবত একটা রাজনৈতিক দল, এখন আমরা নতুন করে আপনার 8 দফা দিয়েছি। তার মানে এই না যে 8 দফার পরে আর কোনো কিছু ইকোনমিক পলিসি থাকবে না। আমি সবচেয়ে খুশি হচ্ছি যে আমরা পলিসি নিয়ে অন্তত আলোচনা করছি। আলোচনা যদি ক্রিটিক আপনি সহ্য না করতে পারেন, মাসুদ কামাল ভাই সুন্দর করে বললেন যে এইগুলো মানুষ বলে কিন্তু করে না, না করলে আপনি কি করবেন। আমি তার উত্তরে বলেছিলাম যে কামাল ভাই আমরা কিন্তু 2-4টা করেছি, মানে ক্রিটিককে কিন্তু সহ্য করতে হবে রাজনীতিবিদদের। এইটা জিয়া হাসান ভাই যেটা বলছেন, এটা আমি তার সাথে এগ্রি করি যে আপনি এমন একটা বইয়ের মোলাট দিলেন, এত সুন্দর মোলাট, ভিতরে পড়ে আপনি আর মজা পাচ্ছেন না। এই ভিতরে পড়ে মজা পাওয়ার জন্য উনি ঠিকই বলেছেন, আমাদের যারা রাজনীতি করি, আমরা যারা মাঠে রাজনীতি করি, আমাদের যদি এই আইডিয়াটা না থাকে যে কিভাবে পলিসিটা ইমপ্লিমেন্ট করতে হবে, এই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য আমার প্রশাসনকেও কিন্তু দক্ষ করে তুলতে হবে। কারণ আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন মানে ব্যুরোক্রেসি আছে, তারা কিন্তু সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়ন করে। আবার আমরা যারা রাজনীতি করি, আমাদেরও যে এই পলিসিগুলো, যেমন দেখেন যে আমরা এবার শিক্ষাক্ষেত্রে একটা কথা বলেছি যে 3rd ল্যাঙ্গুয়েজ চালু করব। কেন? যে আমরা জানি যে আমাদের রেমিটেন্সে অনেক টাকা আছে, সেকেন্ড হাইয়েস্ট টাকা। এখন যদি আমি 3rd ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করি, তাহলে আমার এই মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আমার কর্মসংস্থান রয়েছে, সেখানে আমার আরবি শিক্ষা যদি চালু করি, তাহলে আরবিতে কথা বলতে পারলে বেতনটা ভালো পাবে। এবং দক্ষ কর্মসংস্থান, যদি ভোকেশনাল ট্রেনিং এর কথা আমরা বলেছি, যাতে দক্ষ কর্মশক্তি আমরা বাইরে পাঠাতে পারি। আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজও দেখাতে পারি, 3rd ল্যাঙ্গুয়েজ হিসেবে চালু করছি। এই যে পলিসিগুলো, এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা খুব একটা সহজ ব্যাপার হবে, খুব একটা কঠিন ব্যাপার হবে না। এডুকেশন লেভেলে আমরা যে বাংলা ইংরেজি শিখি, তার সাথে যদি আমরা 3rd ল্যাঙ্গুয়েজটাকে কনফার্ম করে দিই, তারপরে দেখেন যে ওই যে বললাম যে আমরা এই যে কার্ড দিব, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো আগে দিয়েছি, বিধবা ভাতা, বয়স্ক কার্ড, এগুলো নিয়ে অনিয়ম হয়, এটা আমি স্বীকার করি। কিন্তু এই ব্যাপারগুলো ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। আপনি যে বিধবা না, তাকে বিধবা বানাচ্ছেন, এইসব হয়েছে সমাজে, এটা কেউ অস্বীকার করে না। কিন্তু এখন আমাদের বাংলাদেশের এখন আর সেই জায়গাটা নেই। এখন আমরা যেহেতু একটা ইন্টারনেটের যুগ, একটা ভার্চুয়াল জগৎ এখন অনেক ভাইব্রেন্ট, সুতরাং এখানে ন্যায্যতা প্রতিষ্ঠা যদি কেউ না করে, তাহলে যতই আপনি পলিসি দেন না কেন, সেটা কোনো কাজে আসবে না। কারণ আপনি আপনার উন্নয়ন আপনি নিজেই খেয়ে ফেলবেন। আপনার দেখেন, আমরা একটা কথা বলেছি, আপনি কিভাবে নেবেন আমরা জানি না। আমরা বলেছি যে এই যে ধর্মগুলো, আমাদের দেশের 4-5টা মেন ধর্ম মানুষ বসবাস করে, এই মানুষ যদি ধর্ম চর্চাকে বাড়িয়ে দিতে পারে, এই জন্য ধর্মীয় নেতাদের উন্নয়ন গুরু আছে, ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিত, আরো যে সমস্ত ফাদার, এদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে ভাতা দিব। কারণ এই লোকগুলোর কিন্তু সমাজে মানুষকে ধার্মিক হতে শেখায় এবং ধার্মিক হলে নৈতিকতা বৃদ্ধি পায়। এখন এই লোকগুলো যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়, এই জন্য আমরা বলেছি রাষ্ট্র থেকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা বা বেতন দেওয়ার ব্যবস্থা করলে, এখন আপনি বলতে পারেন যে সেকুলার নন সেকুলার অনেক কথা বলতে পারেন, তখন আলোচনাটা অনেক বড় হয়ে যাবে, কারণ অনেক বড় হয়ে যাবে। আমরা এই জন্য কিছু কিছু কথা 8-9টা পয়েন্ট আমরা দিই। কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি পাবে, শাহেদ আলম ভাই বলছেন যে আমরা যে 1 লাখ প্রায় আপনার স্বাস্থ্যকর্মী, এরা ডাক্তার না, তার মধ্যে 80 ভাগ আবার মেয়েরা হবে এই যে স্বাস্থ্যকর্মী। আমরা এবার
20,000 কিলোমিটার খাল খনন করবে, এটা আমাদের প্রধান কর্মসূচি। 20,000 জিয়া ভাই একটা মানে সম্পূর্ণ প্রশ্ন আছে, জিয়া ভাই প্রশ্নটা করবেন? ডেভেলপমেন্ট হবে। বালি ভাই শেষ করুক, তারপর যে 2 সেকেন্ড। 76-77 সালে খাল খনন প্রকল্পের মাধ্যমে আমরা ধান অতিরিক্ত উৎপাদন করে রপ্তানি করেছিলাম। এবারও আমরা খাল খনন প্রকল্প, সেখানে কত লোকের কর্মসংস্থান হবে, কর্মযজ্ঞ হবে, কৃষিতে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে, এরকম অনেক প্রোগ্রাম আমরা নিয়েছি। জি ভাই, জিয়া হাসান আপনি মানে কিছু আমার সম্পূর্ণ প্রশ্নটা করি। আমার আরেকটা পরিচয় আছে, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করি। এখানে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে আমরা ইতালিয়ান ভাষা শেখানোর জন্য আইএলওর একটা প্রোগ্রামে একজন ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার ভালো খুঁজে পাওয়া যায়নি। আজকে যদি বাংলাদেশে আমরা ইংরেজি ভাষার ভালো প্রশিক্ষক চাই, তাহলে 1000-এর উপরে ভালো প্রশিক্ষক খুঁজে পাওয়া যাবে না।